তো এখনো অনেক জমি রয়েছে যে জমির প্লট নম্বর বা দাগ নম্বরগুলো অনলাইনে সার্চিং করলে আসে না। অর্থাৎ বাংলার ভূমি থেকে সে প্লটগুলো যদি আমরা সার্চিং করি তাহলে কিন্তু রেকর্ড নট ফাউন্ড আসে। অর্থাৎ প্লটগুলো এখনো কম্পিউটারাইজ হয়নি, তার কারণে কিন্তু সে প্লটগুলো অনলাইনে সার্চ করলে আসে না। অথচ সে জমির মালিক সে প্লটগুলোর জমিতে দীর্ঘদিন ধরে চাষবাস ও বসবাস করে আসছেন। তো তাহলে সেই সব প্লট বা দাগ নম্বরগুলোকে এলআর রেকর্ডে তোলার জন্য বা কম্পিউটারাইজ করার জন্য কি কি প্রসেস রয়েছে, তো সেই প্রসেসটা এই ভিডিওতে আপনাকে জানাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে সেই প্লটের আরএস পর্চাটা বের করতে হবে। অর্থাৎ আপনাদের যে জমিটি এলআর রেকর্ডে তোলা হয়নি সেই জমির যে প্লট নাম্বারটা আপনাদের থাকবে সেই প্লট নাম্বারটা নিয়ে বিএলআর অফিস থেকে আপনাকে আরএস পর্চাটা বের করতে হবে। তো কোনো জমির আরএস পর্চা বা আরএস খতিয়ান কিভাবে বের করবেন তার প্রসেসের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে। অথবা আপনাদের যে প্লটটি এলআর রেকর্ডে এখনো আসেনি, অর্থাৎ রেকর্ড সার্চ করলে নট ফাউন্ড দেখা যায়, তাহলে সেই প্লটটা নিয়ে গিয়ে আপনারা অফিসে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা জানবেন যে এই প্লটের আরএস খতিয়ান নম্বর কত। যদি আপনারা সেটা লিখিত আবেদন করেন তাহলে আপনারা পেয়ে যাবেন যে সেই প্লটের আরএস খতিয়ান কত রয়েছে। এরপর আপনারা সেই আরএস খতিয়ানটি সেই অফিস থেকে অর্থাৎ বিএলআর অফিস থেকে বের করবেন। তো সেই আরএস পর্চাটা যদি আপনারা বের করেন তাহলে দেখবেন এই ধরনের হয়ে থাকে। সেই আরএস পর্চাটাতে দেখবেন আরএস খতিয়ান নম্বরটা দেওয়া থাকে এবং তার পাশাপাশি দেখবেন সেই আরএস পর্চাটাতে আপনাদের হয় বাবার নাম বা দাদুর নাম বা আপনাদের বংশের দেখবেন কারো নাম থাকবে, অথবা আপনাদের সেই নামটা দিয়ে গম করা থাকতে পারে। তারপর পরের পৃষ্ঠাতে দেখবেন প্লট নম্বরগুলো দেওয়া থাকবে। এক সাইডে থাকবে দেখবেন কিভাবে সাবেক দাগ নম্বর দেওয়া থাকবে এবং সেই সাবেকের এলার হাল কত সেই হাল নম্বরটা আপনাদের দেওয়া থাকবে এবং সেই এলার হালটাতে আপনাদের যে সমস্যাটা রয়েছে অর্থাৎ যে প্লটটা আপনাদের এলার রেকর্ডে তোলা হয়নি দেখবেন সেই এলার প্লট নম্বরটা আপনাদের সেই আরএস পর্চাটাতে দেওয়া থাকবে এবং তারপর আরএস পর্চার দেখবেন এই জায়গাটাতে মন্তব্য দেওয়া থাকে। এই মন্তব্যর ঘরে কয়েকটা বিষয় কিন্তু লেখা থাকতে পারে। যদি আপনাদের সেই আরএস পর্চাটাতে এই মন্তব্যর ঘরে খাস বন্দোবস্ত বা খাস বিষয় যদি কোনো লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের সেই প্লটটা এলআর রেকর্ডে কিন্তু আসবে না। অর্থাৎ সেই প্লটটা কিন্তু আপনাদের খাস হয়ে গেছে, তার কারণে সেই প্লটটি এলআর এ কিন্তু তোলা হবে না, অর্থাৎ কম্পিউটারাইজ সেই প্লট নাম্বারটা কিন্তু হবে না। হ্যাঁ, আর যদি দেখা যায় সেই আরএস এর মন্তব্যর ঘরে কোনো যদি লেখা না থাকে অর্থাৎ সেটা যদি রায়ত জমি হয়ে থাকে তাহলে আপনারা সেই প্লটটি এলআর এ তোলার জন্য অর্থাৎ কম্পিউটারাইজ করার জন্য আবেদন করতে পারেন। তো এইভাবে আপনারা সর্বপ্রথম সেই প্লটের যে আরএস খতিয়ান নম্বরটা থাকবে সেটা এইভাবে আপনারা বের করবেন। বের করার পর এরপর আপনারাকে একটি লিখিত নিষ্কাশ আবেদন লিখতে হবে এবং তার পাশাপাশি আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যদি আপনাদের সেই আরএস পর্চাটাতে বাবার নাম দেওয়া থাকে বা দাদুর নাম দেওয়া থাকে, যে কোনো একজন নাম হয়তো থাকবে বা আপনাদের বংশের কারো নাম হয়তো আপনাদের সেই আরএস পর্চাটাতে থাকবে। অর্থাৎ সেই আরএস খতিয়ান বা আরএস পর্চাটাতে যে ব্যক্তির নাম থাকবে তার সাথে আপনাদের সম্পর্ক কি সেই প্রমাণ করার জন্য আপনাকে একটি বংশ পঞ্জিকাও পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে নিতে হবে। অর্থাৎ আরএস পর্চা আপনাকে বের করতে হবে, তারপর পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে একটি বংশ পঞ্জিকা বা ওয়ারিশ সার্টিফিকেট নিতে হবে। তো এই দুইটি ডকুমেন্টস নেওয়ার পর আপনাকে একটি লিখিত নিষ্কাশ আবেদন লিখতে হবে। অর্থাৎ আপনাদের সেই প্লটটি আরএস খতিয়ানে রয়েছে কিন্তু এলআর এ অর্থাৎ বর্তমান রেকর্ডে কিন্তু তোলা হয়নি। তো সেই বিষয়টিকে নিয়ে আপনাকে একটি লিখিত নিষ্কাশ আবেদন বিএলআর অফিসে করতে হবে। তো চলুন সেই প্রসেসটি একটি ছোট্ট নমুনার মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা সেই লিখিত আবেদনটি লিখবেন। তো সেই লিখিত আবেদনটি লেখার জন্য একটি ডেমি পেপার অথবা আপনারা সাদা পেজের উপরও সেটা লিখতে পারেন। তো লিখবেন টু দি বিএলএনএলআরও, তারপর আপনাদের যে বিএলআর অফিসের নাম সেই নামটা লিখে দিবেন। তারপর বিষয় বা সাবজেক্টটাতে লিখবেন অর্থাৎ আপনাদের যে সমস্যাটা রায়ত জমি এলআর কম্পিউটার পর্চায় রেকর্ড করার জন্য আবেদন। তারপর বাদী এবং বিবাদী অর্থাৎ বাদীর অপশানে যে ব্যক্তি আবেদন করছে সেই ব্যক্তির নামটা দিয়ে দিবেন এবং যদি আপনারা 3 জন বা 4 জন মিলে সেই আবেদনটি করে থাকেন অর্থাৎ সেই প্লটের যদি অনেকগুলো অংশীদার থাকে এবং যদি প্রত্যেকে যদি সেটা করতে চান তাহলে প্রত্যেকেরই নাম আপনাদের বাদী অপশানটাতে 1-2 করে লিখে দিবেন। তারপর রয়েছে বিবাদী। তো বিবাদীর অপশানটাতে আপনারা লিখবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আপনাদের বিএলআর অফিসের নাম
অর্থাৎ এখানে আপনার কোনো বিবাদী পক্ষ নেই। তো তার জন্য আপনারা এখানে লিখবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আপনাদের বিএলআর অফিসের নামটা। তারপর লিখবেন আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী। তো এখানে আপনার নামটা লিখে দিবেন, তারপর পিতার নাম, তারপরে গ্রামের নামটা, তারপর পোস্ট অফিস, থানা, তারপর জেলার নামটা দেওয়ার পর স্থায়ী বাসিন্দা, অর্থাৎ আপনাদের যে পুরো ঠিকানাটা সেটা এই প্রথম প্যারাটাতে দিয়ে দিবেন। এবং তারপরের প্যারাতে লিখবেন মহাশয় ড্যাশ মৌজার, অর্থাৎ আপনাদের মৌজার নামটা দিয়ে দিবেন, অর্থাৎ যে মৌজার আপনাদের সেই জমিটি সেই মৌজাটার নামটা দিয়ে দিবেন। তারপর আপনাদের সেই মৌজার জেন নম্বর কত, জেন নম্বরটা দিয়ে দিবেন। তো এখানে আপনারাকে উদাহরণ দেওয়ার জন্য আমি এখানে একটি নাম্বার কিন্তু বসিয়ে দিয়েছি। তো তার জন্য RS খতিয়ান নম্বর 230 এর অন্তর্গত হালদাগ নম্বর 654, 432 ও 435 এই 3টি হালদাগ RS মাপে আমাদের নামে রেকর্ড আছে, কিন্তু এলার কম্পিউটারের রেকর্ডে উক্ত দাগগুলো রেকর্ড করা হয়নি। অথচ আমরা প্লটগুলোতে অংশের অংশ দখলে আছি ও চাষবাস করে আসছি। তারপর লিখবেন তাই মহাশয়ের নিকট আমার সবিনয় প্রার্থনা যাহাতে উক্ত দাগগুলির RS রেকর্ড মোতাবেক এবং সরজমিন তদন্ত করে এলার কম্পিউটার পর্চায় অংশের অংশ তোলা হয় তাহার সুবিহিত ব্যবস্থা দানে মর্জি হন। তো এখানে দেখুন, যদি আপনাদের কোনো দলিল থাকে এবং সেই দলিলের প্লটগুলো যদি এভাবে রেকর্ড নট ফাউন্ড আসে, তাহলে আপনারা সেই দলিল মূলে যেহেতু আবেদনটি করবেন, তাহলে আপনারা সেই দলিলটির উল্লেখ আপনারা এখানে করবেন। এবং তারপরে প্যারাতে লিখবেন প্রকাশ থাকে যে উক্ত আবেদনের সহিত RS যুক্ত করিলাম, অর্থাৎ যেহেতু আপনারা RS পর্চাটা বের করেছিলেন, তো সেক্ষেত্রে সেই RS পর্চাটা আপনাকে সেই আবেদনটার সাথে দিতে হবে। অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনারা সেই লিখিত আবেদনটার সাথে অফিসে জমা করবেন সেই বিষয়টি আপনাদের শেষের প্যারাতে লিখতে হবে। এবং যদি আপনাদের দলিল থাকে তাহলে সেটাও আপনারা এখানে উল্লেখ করবেন। এবং তারপর এখানে বাঁ সাইডে তারিখটা দিয়ে দিবেন, অর্থাৎ কত তারিখে আপনারা সেই আবেদনটি জমা করবেন সেই তারিখটা দিয়ে দিবেন। তারপর নিচে ডান সাইডে নিবেদন নীতি আপনাদের নামগুলো দিয়ে দিবেন। যদি আপনারা একের অধিক হয়ে থাকে তাহলে 1-2 করে নামগুলো সই করে দিবেন এবং ঠিকানাটা সম্পূর্ণভাবে বসিয়ে দিবেন। এবং তারপর বাঁ সাইডে একটি তফসিল দিবেন এবং তফসিলটাতে মৌজার নামটা দিবেন, জেন নাম্বারটা দিবেন এবং আপনাদের যে RS পর্চাটা বের করবেন সেটাতে যে খতিয়ান নম্বরটা রয়েছে সেই খতিয়ান নম্বরটা বসিয়ে দিবেন। এবং তারপর আপনাদের যে যে দাগগুলো থাকবে, অর্থাৎ যে যতগুলো দাগে আপনাদের এই সমস্যাটা দেখা যাচ্ছে সেই দাগ নম্বরটা বসিয়ে দিবেন। সেই দাগগুলো সহ সেই মোট জমির পরিমাণটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তো এভাবে সেই আবেদনটি লেখার পর এই আবেদনের উপরে একটি 10 টাকার কোড ফি দিবেন এবং কোড ফি দেওয়ার পর সেটা 1 কপি জেরক্স করবেন এবং জেরক্স করার পর যেটাতে আপনারা লিখবেন সেই কপিটার সাথে আপনাদের যেটা বললাম যে RS পর্চাটা যেটা বের করবেন সেটা স্টেপলার করবেন এবং তার সাথে আপনারা যে ব্যক্তিগুলো আবেদন করছেন তাদের আধার কার্ডও আপনার সেই আবেদনটার সাথে জমা করবেন। তো দেখুন, আপনাদের RS দেখবেন হয়তো আপনাদের বাবা বা দাদুর নাম থাকবে, তাহলে আপনার RS পর্চাটাতে যে দাদুর নামটা রয়েছে এবং দাদুর যে আপনারা ওয়ারিশ তার জন্য একটি বংশপঞ্জিকাও এই আবেদনটার সাথে আপনারা জমা করবেন এবং যে একটি কপি আপনারা জেরক্স করবেন সেটা কিন্তু সেখানকার আধিকারিক দেখবেন রিসিভ করে দেবেন। তো রিসিভ কপি পাওয়া পর্যন্ত একটি মিসকেসের হচ্ছে প্রথম ধাপ, এরপর হচ্ছে দ্বিতীয় ধাপ। তো আমাদের মতো একজন সাধারণ লোক যদি কোনো বিষয় নিয়ে যদি মিসকেস করে থাকে, তাহলে মিসকেস করার পর যে রিসিভ কপি দেওয়া হয় সেই রিসিভ কপিটা নেওয়ার পর আর অফিসে কিন্তু যোগাযোগ করে না। তো এখানে কিন্তু একজন সাধারণ লোক ভুল করে, কারণ রিসিভ কপি পাওয়ার পর আপনারা অফিসে মাঝে মধ্যে অর্থাৎ নিয়মিত অফিসে যোগাযোগ রাখতে হবে। অর্থাৎ সে ভাবে যে এই রিসিভ কপি পালেই আমার কাজটা কিন্তু হয়ে যাবে, কিন্তু না, এখানে কিন্তু আপনাকে সেই রিসিভ কপি নিয়ে অফিসে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। অর্থাৎ সেই মিসকেসের রিসিভ কপিটা নিয়ে অফিসে গিয়ে আপনারা বলবেন যে আমার এই কেসটি অবস্থা কি, অর্থাৎ এই কেসটি কত দূর এগোলো। এবং এক্ষেত্রে অবশ্যই সেই আধিকারিক বলবেন যে আপনি 15 দিন পরে আসুন বা 10 দিন পরে আসুন বা অমুক তারিখে আসুন, কিছু তো একটা আপনাকে বলবে, সেই ডেটে আবার আপনাকে গিয়ে অফিসে যেতে হবে। তো জাস্ট এইটুকু সময় নিয়ে অফিসে আপনাকে বারবার যেতে হবে। এখানে যদি আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন যে আমার দ্বারা এই কাজটি হবে না, তাহলে কিন্তু কোনোদিনও আপনার সেই কাজটা কিন্তু অর্থাৎ সেই কেসটা সমাধান কিন্তু হবে না। অর্থাৎ একটি মিসকেস আবেদন করে রিসিভ কপি পাওয়ার পর যদি আপনারা মনে মনে ভাবেন যে আমি রিসিভ কপি পেয়ে গেছি মানে আমার কাজ হয়ে গেছে, এই যদি ভুলটা করেন, এই ভুল যদি করেন তাহলে কিন্তু আপনার কাজ অর্থাৎ আপনার সেই কেসটা সমাধান কিন্তু কোনোদিন হবে না। অর্থাৎ ধৈর্য সহকারে বিরক্ত না হয়ে অফিসে কিন্তু আপনাকে মাঝে মধ্যে যোগাযোগ করতে হবে, কারণ একটি মিসকেসের সমাধান হতে 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, আবার 2 বছর বা 3 বছর পর্যন্ত লাগতে পারে। তো সেই রিসিভ কপি নিয়ে অফিসের সাথে নিয়মিত যোগাযোগ করলে
দেখবেন সেখানকার আধিকারিক আপনাদের একটি ডেট দেওয়া হবে, যে ডেটে আপনাদের ডকুমেন্টস নিয়ে সেই অফিসে যেতে হবে। অর্থাৎ হেয়ারিং বা শুনানির একটি ডেট দেওয়া হবে। এরপর সেখানকার আধিকারিক আপনাদের সেই সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করবেন, এবং ভেরিফাই করার পর কত তারিখে আপনাদের সেই জমিটাতে সরজমিন তদন্তে আসবে আরআই সাহেব, সেই ডেটও আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং সেই ডেটটাও আপনাকে সেই হেয়ারিং এর দিনও জানিয়ে দিতে পারে, অথবা কয়েকদিন পরেও আপনাকে জানিয়ে দিতে পারে যে কত তারিখে আপনার সেই জমিটাতে আরআই ইনকোয়ারি বা সরজমিন তদন্ত করা হবে। অর্থাৎ একটি মিসকেসে মিনিমাম কিন্তু দুবার হেয়ারিং বা শুনানির ডেট হয়ে থাকে, এবং তার থেকেও বেশি হতে পারে। তো আপনাদের যে ডেটে ইনকোয়ারি করা হবে বা যে তারিখে সরজমিন তদন্তে আরআই সাহেব যাবেন, সেই ডেটটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে, এবং সেই ডেটে আরআই সাহেব সেই জমিটাতে আপনাদের ইনকোয়ারি করবেন যে আপনারা কতদিন থেকে সেই জমিটাতে ভোগ দখল করছেন বা চাষবাস করছেন, সেটাও সেখানকার আধিকারিক চারপাশের যেসব রায়ত বা জমি মালিক থাকবেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন। এবং আপনারা যে ওয়ারিশ সার্টিফিকেট দিবেন সেটারও কিন্তু একটি তদন্ত করা হবে, এবং সেই আরআই রিপোর্টটি সেখানকার আধিকারিককে পাঠিয়ে দিবেন, অর্থাৎ বিএলআরও সাহেবকে পাঠিয়ে দিবেন। এরপর আধিকারিক অর্থাৎ বিএলআরও সাহেব আরআই সাহেবের আরআই রিপোর্ট এবং আপনাদের ডকুমেন্টস অনুযায়ী সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করবেন। যদি সেখানকার আধিকারিক অর্থাৎ বিএলআরও যদি সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে সেই কেসটা আর জেলা অফিসে পাঠাবে না। তবে এক্ষেত্রে আরএস থেকে এলআর রেকর্ড তোলার জন্য অবশ্যই সেই কেস কিন্তু জেলা অফিসে পাঠানো হবে। তারপর আপনার সেই কেসটি জেলা অফিস থেকে অর্ডার আসার পর আবার আরেকটি হেয়ারিং বা শুনানি তারিখের ডেট দেওয়া হবে, এবং সেই ডেটে কিন্তু আপনাকে অফিসে উপস্থিত হতে হবে। বা যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আবার দেখুন পুনরায় আপনাকে একটি ডেট দেওয়া হবে। যেভাবে কোর্টের একটি কেস চালিয়ে যেতে হয়, সেই একইভাবে একটি মিসকেসের সমাধান করতে আপনাকে সেটা চালিয়ে যেতে হবে দীর্ঘদিন ধরে। ধৈর্য হারালে চলবে না, এবং বিরক্ত হলেও কিন্তু চলবে না, কারণ মিসকেসগুলো হচ্ছে পুরনো সমস্যার সমাধান করা। তো এই যে সমস্যাটা সেটা হচ্ছে 1962 থেকে 2023, অর্থাৎ এই সালের মধ্যে সে জমিতে অনেক কোর্ট মামলা থাকতে পারে, অনেক জমি কেনাবেচা থাকতে পারে, যাতে আপনার কোনো বিরোধী পক্ষ পরবর্তীকালে অভিযোগ না জানায়, তার জন্যই কিন্তু সময় নিয়ে একটি মিসকেসের সমাধান সেখানকার আধিকারিক করে থাকেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনারা ভিডিওর পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। অর্থাৎ কোনো প্লট বা দাগ যদি অনলাইনের মাধ্যমে সার্চ করলে না আসে, অর্থাৎ রেকর্ড নট ফাউন্ড যদি আসে, তাহলে সেই প্লটটি এলআর রেকর্ডে তোলার জন্য অর্থাৎ কম্পিউটারাইজ করার জন্য কি কি প্রসেস রয়েছে, আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনকে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী এই ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।